খুব ভালো, আপনি প্রার্থী হয়েছেন, কিন্তু জিতবে নড়ুল, জিতবে কিন্তু নড়ুল, জিতবে তো। যতই আইএসএফ আসুক, যতই অন্য কিছু আসুক, বিজেপি আসুক, আচ্ছা আপনারা বিশ্বাস করেন কেউ প্রার্থী হয়েছে কারোর বিরুদ্ধে আমি কোনোদিন বাজে কথা বলিনি, দেশের প্রধানমন্ত্রীর নাম করে আমি কোনোদিন খারাপ কথা বলি না, কিন্তু একটা সত্যি কথা সবাইকে বলতে হবে, বাংলায় দিদির বিকল্প কেউ আছে? প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। বিশেষ করে সন্দেশখালীবাসীদের, বিশেষ করে মহিলারা যারা আছেন, অনেক প্রণাম আপনাদের, অনেক শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। যারা আমার গুরুজনরা আছেন তাদেরকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এবং মঞ্চেও যারা সুকুমার মাহাতো আমাদের এখানকার বিধায়ক, এবং বিধায়ক ছাড়াও যারা নেতৃবৃন্দ আছেন, সবাইকার নাম বললে অনেক সময় লেগে যাবে। সবাইকার নাম বলা দরকার আছে? সবাইকার নাম বলছে না সবাই। আমাদের দেখুন, এখানে আমাদের বিধায়ক ছাড়াও সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, আমাদের বিধায়ক আছে, আমাদের বসিরহাটের বিধায়ক আছে, এবং প্রত্যেকেই আছে আমাদের মধ্যে। আপনাদের আমি একটা কথা বলি, দেখুন অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ আপনারা এসছেন। আমি আপনাদের দু একটা কথা শুধু দিদির পক্ষ থেকে আপনাদেরকে বলে রাখি। প্রথমত বলি, সন্দেশখালী এখন বিশেষ করে, আমি বলা উচিত না কিন্তু আমি বলি, একটা বিরাট একটা যে সন্দেশখালী একটা পাড়ার অঞ্চলের ঘটনাকে সারা দেশে একটা ঘটনার জন্যে মানে যেভাবে প্রচার করা হয়েছে, আমি মনে করি এটা খুব একটা ভুল হয়েছে। তার কারণ আমি মনে করি সন্দেশখালীতে যে ঘটনা অঞ্চলে হয়েছিল, আমরা সবাই এসেছিলাম, আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে পার্থ ভৌমিক আর এক রাজ্যের মন্ত্রী হাজি সাহেব এসেছিলেন, আপনাদের এখন বর্তমানে যিনি এমপি প্রার্থী, তিনি সহ সকলে আমরা এসেছিলাম। আমরা এসে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলেছিলাম, মহিলাদের থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন লোকেদের সাথে আমরা কথা বলেছিলাম। এবং আজকে মঞ্চে দিলীপও আছে, দিলীপের সাথেও পরে আমরা কথা হয়েছিল যেখানে সন্দেশখালীর ঘটনা হয়েছিল। তা আমি মনে করি যে ঘটনাটা হয়েছিল নিশ্চয়ই কিছু মানুষের অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো আমি অস্বীকার করি না। সেই অভিযোগের ভিত্তিতে কিছু মানুষ অ্যারেস্টও হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা অ্যারেস্ট হয়েছে। তাদের আইনগত যা ব্যবস্থা আছে সেগুলো আইনের মাধ্যম দিয়ে যা হবার তা হবে। আমি শুধু একটা কথা আপনাদের পরিষ্কার বলি, যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যের সরকার পরিচালনা করছেন, বিশেষ করে যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মহিলাদের কথা সবসময় চিন্তা করেন, মহিলাদের কথা সবসময় ভাবনা তিনি করেন, তিনি মহিলাদের ভালোর দিক তিনি সবসময় দেখেন। এই আমি আস্তে আস্তে দেখছিলাম সন্দেশখালী বহু মহিলা আজকে মিছিলে তারা অংশগ্রহণ করেছেন। তারা নিশ্চয়ই আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বিশ্বাস করেন, শুধু বিশ্বাস করেন শুধু তাই বলবো না, আজকে যত মহিলাদের আমি বলবো সামাজিক যে মহিলাদের প্রতি সামাজিক যে দায়িত্ব, যে কর্তব্য, সেই কর্তব্যগুলো বাংলার মুখ্যমন্ত্রী তিনি করেছে, যেটা অন্য রাজ্যে করেনি। আমাদের মহিলাদের তিনি প্রথমত লক্ষ্মী ভাণ্ডারের মতো একটা প্রকল্প, যে প্রকল্পটার মাধ্যম দিয়ে প্রথমে 500, বর্তমানে এপ্রিল থেকে 1000 টাকা তিনি করে দিয়েছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা আছেন তাদের জন্যে 1000 থেকে 1200 টাকা তারা করে দিয়েছে। আজ কন্যাশ্রীর মতো প্রকল্প, যে প্রকল্প দিয়ে বিশেষ করে মেয়েরা লেখাপড়া করবার সুযোগ পেয়েছে। একটা সময় আমরা দেখতাম যে বহু মেয়ে লেখাপড়া তারা পয়সার অভাবে তারা করতে পারতো না, তাদেরকে ড্রপ আউট হয়ে যেত, তার মানে তারা স্কুলে যেতে পারতো না। তাই আমি বলি আজকে মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা তাদেরকে করে দিয়েছে, তারা যাতে স্কুলে যেতে পারে, তারা যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে, তারা যাতে রূপশ্রীর মতো প্রকল্প, যেখানে 25,000 টাকা করে, যেখানে বিয়ের ব্যবস্থা পর্যন্ত মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে করে দিয়েছে। আজকে এই সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে,
কৃষকদের জন্য প্রকল্প আছে, বিভিন্ন প্রকল্প যেটা বাংলার বাইরে কোনো রাজ্যে নেই। আমি সবসময় টিভিতে দেখছি প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বারবার গ্যারেন্টির কথা বলছে, গ্যারেন্টি। আমি বলি যে গ্যারেন্টির কথা প্রধানমন্ত্রী বলছেন সেই গ্যারেন্টিটা নেই। তার কারণ প্রধানমন্ত্রী তিনি আজকে বলছেন যে ইডি সিবিআই যে সমস্ত টাকা বাজেয়াপ্ত করেছে সেই টাকার নাকি একটা অংশ তিনি মানুষকে ফিরিয়ে দেবেন। আমি বলছি এরা আর একটা ধোঁকা দিচ্ছে মানুষকে। তার কারণ এটা আপনারা বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী 2014 সালে নির্বাচনের আগে আপনারা যদি আপনাদের ইউটিউবে কিংবা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন, প্রধানমন্ত্রী বলেছিল যদি গভর্নমেন্টে প্রধানমন্ত্রী আসে তাহলে প্রধানমন্ত্রী বলেছিলেন 15 লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে দেবে। কি বলেছিল কি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? আজকে দিয়েছে 15 লক্ষ টাকা? দেয়নি। আজকে উনি বলেছিলেন 1 কোটি যুবক যুবতী, এই বছরে 2 কোটি যুবক যুবতীতে তিনি চাকরি দেবেন। সন্দেশখালী বাসিন্দারা চাকরি পেয়েছেন? হ্যাঁ কি না? পাননি। আর কি বলেছিলেন? গ্যাসের দাম, উজালা গ্যাস, আজকে গ্যাসের দাম 400 টাকা থেকে 1200 টাকায় পরিণত হয়েছে। তাই আমি বলি একটা সরকার যেমন মানুষের জন্য কাজ করছে, আর একটা সরকার তেমনি মানুষকে বঞ্চিত করছে, মানুষকে ঠকাচ্ছে। আজকে জিনিসপত্রের দাম বেড়েছে, আজকে ডিজেল পেট্রোল থেকে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। বিশেষ করে দিল্লির সরকার তারা বারবার করেছে। তারা নির্বাচনের আগে 2021 সালে যখন নির্বাচন হয় সেই নির্বাচনের আগে তিনি বারবার বলেছিলেন যে আমরা যদি সরকারে আসি আপকে বার 200 পার। তা আমি বলি আপকে বার 200 পার হয়নি, আপকে বার পাগার পার হয়ে গেছে। পাগার পার হয়ে গেছে। তার কারণ দিল্লির এই বুজরুকি মানুষ বুঝে গেছে দিল্লির যে সরকার আছে সেই সরকারটা সাধারণ মানুষের জন্য কাজ করে না। সন্দেশখালীর মানুষরা বেশিরভাগ শিডিউল কাস্ট, বেশিরভাগ শিডিউল ট্রাইব, বেশিরভাগ গরিব মানুষ তারা এখানে বসবাস করে। আজকে ওরা বলছে নারীদের রক্ষার কথা। আমি বলবো নারীদের ওরা রক্ষা করে না। আপনারা হাথরাসের মতো উত্তরপ্রদেশে জানেন একটি বাচ্চা মেয়ের ওপর কিভাবে আক্রমণ হয়েছিল। একটা বাচ্চা মেয়েকে কিভাবে হাথরাসে সেখানে তাকে রেপ করা হয়েছিল। রেপ করবার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে মানুষ যেতে পারেনি কেন? 144 ধারা তারা করে রেখেছে। আমি মনে করি হাথরাস থেকে উন্নাও থেকে মণিপুর একটার পর একটা ঘটনা যেখানে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। আজকে এরা মহিলাদের কথা তারা শোনে না, আর সন্দেশখালীতে এসে তারা কান্নাকাটি করছে। আমি বলি সন্দেশখালীর ব্যাপার যা আছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দেখছেন যদি কেউ অন্যায় করে, যদি কেউ মানুষকে অত্যাচার করে, যদি কোনো মানুষকে কেউ খারাপ কিছু করে, তার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সেটা দেখবেন। আপনারা মণিপুরের ঘটনা সামলাতে পারেন না। মণিপুরে নগ্ন করে মহিলাদের রাস্তার উপর প্যারেড করানো হয়েছে। প্রধানমন্ত্রী একবারও মণিপুর যাওয়ার সুযোগ তিনি পাননি। প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে হাথরাস উন্নয়নে কোনো ঘটনায় প্রধানমন্ত্রী কোনো স্টেপ তিনি নিতে নেননি। এমনকি আপনারা জানেন ওদের একজন সাংসদ আছে, তিনি আবার কুস্তি ফেডারেশনের সভাপতি, ব্রিজভূষণ সিং হচ্ছে তার নাম। ব্রিজভূষণ সিং তিনি কি করেছেন? আমাদের দেশের যারা সোনা নিয়ে এসছেন, সাক্ষী মালিক থেকে শুরু করে যারা বিভিন্ন জায়গা থেকে যারা সোনা তারা নিয়ে এসছেন, তারা বলেছে এই ব্রিজভূষণ সিং তাদের শ্লীলতাহানি করেছে। আজ অবধি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা নেয়নি। তাই আমি বলি ব্রিজভূষণ সিংয়ের ওপর যেমন এরা ব্যবস্থা নেয়নি, তেমনি মণিপুরের উপর মহিলাদের উপর অত্যাচার তারা ব্যবস্থা নেয়নি, তেমনি অন্যান্য জায়গায় যারা হাথরাস থেকে উন্নয়নে যা ঘটনা ঘটেছে একটা ব্যবস্থা এরা নেয়নি।
শুধু বড় বড় কথা বলছে। বড় বড় কথা বাংলায় হবে না। আমি তার কারণ বলি, এখানে অন্যায় হয়েছিল, যে অন্যায় হয়েছিল তার প্রতিকারও দিদি বলেছেন যে যদি কারোর জমি জোর করে কেউ কেড়ে নেয় কিংবা চাষের জমিতে কেউ ময়লা জল কেউ ঢুকিয়ে দেয়, সেই জমি সরকার ফিরিয়ে দেবে। আদিবাসী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জমি জোর করে নেওয়া যাবে না। একথা কে বলছেন? মমতা ব্যানার্জি বলছেন। আমি দায়িত্ব নিয়ে সেই মুখ্যমন্ত্রী দলে একজন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আপনাদের বলি, ইতিমধ্যে আমরা জানি প্রায় 1000 খানেক মানুষের জমি যাদের এইভাবে দখল হয়েছিল, সেই জমিগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা সরকার করছে। সরকার এখানে পানীয় জলের কিছু সমস্যা আছে। কালকেই আমাকে সুকুমার জানিয়েছে যে এখানে কিছু জায়গায় পানীয় জল, দিলীপ বলেছে কিছু জায়গায় যে পানীয় জল মানুষ পাচ্ছে না। আমি বলছি সরকারের ওপর ভরসা, বিশ্বাস করুন। বিজেপিকে বিশ্বাস করবেন না। বিজেপি গরিব লোকের দল না, বিজেপি হচ্ছে বড় লোকের দল। বিশ্বাস করেন তো? বিজেপি গরিবের দল না। মমতা ব্যানার্জি হচ্ছে গরিব মানুষের লোক। মমতা ব্যানার্জি গরিব মানুষের পক্ষে কাজ করেন মমতা ব্যানার্জি। তাই আমি মনে করি কখনো ভুল করবেন না। আজকে এরা রাজ্যে যদি একবার কোনো জায়গায় আসে, যে যে জায়গায় ওরা ডবল ইঞ্জিন করেছে, যদিও এই নির্বাচনটার সঙ্গে রাজ্যের কোনো আসা যাওয়ার ব্যাপার নেই, কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস। কি মনে রাখতে হবে আমাদেরকে? যে কোনো রকমভাবে দিল্লিতে যে 42টা আসন আমাদের লড়াই হচ্ছে, কোনো আসনে আপনারা মনে রাখবেন বিজেপিকে কেউ সমর্থন দেবেন না। তার কারণ বিজেপি যদি দিল্লিতে শক্তিশালী হয় তাহলে সংবিধান এরা বদলে দেবে। ভারতবর্ষের সংবিধান, এইটা মনে রাখবেন সবাইকে, সব ধর্ম বর্ণের জন্য এই সংবিধানে কথা উল্লেখ করা হয়েছে। কে হিন্দু, কেউ মুসলিম হতে পারেন, কেউ শিখ হতে পারেন, কিংবা কেউ অন্য ধর্মের লোক হতে পারেন। প্রত্যেকটা মানুষের একটা অধিকারের কথা সেখানে বলা আছে। কিন্তু এরা যেটা করছে, এরা দরকার হলে সংবিধানকে এরা পরিবর্তন করে দেবে। গরিব মানুষ আর গরিব থাকবে না। গরিব মানুষকে এমন অত্যাচার এরা করবে, আপনারা বুঝতে পারছেন। অন্য রাজ্যেতে আপনারা বোঝেন, যেখানে এরা আছে, কখনো বলছে সিএ বানাবে, সিএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি বলি আপনারা যারা বসবাস করেন এখানে, আপনারা ভোট দেন তো? ভোট দেন কি? হ্যাঁ কি না? সবাই ভোট দেন? সবার কাছে আপনাদের আধার কার্ড আছে? সবার কাছে রেশন কার্ড আছে? তা আপনার ভোটে একজন নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হচ্ছে, আপনার ভোটে মুখ্যমন্ত্রী হচ্ছে, আপনার ভোটে প্রধানমন্ত্রী হচ্ছে, তারপরে আর কোন ভোটের দরকার আছে, কোন কার্ডের দরকার আছে? কেউ এইসব প্ররোচনায় পড়বেন না আপনারা। সিএর ফর্ম ফিল আপ করছে যারা, আমি বলি সিএর ফর্ম ফিল আপ করতে যাবেন না আপনারা। তার কারণ এরা মনে করে এই সব ফর্ম ফিল আপ করে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং এনআরসি চালু করলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে আপনাদের চলে যেতে হবে। কখনো এসবে যাবেন না। বাংলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, বাংলায় যারা বসবাস করে, বাংলায় যারা থাকে, আমার শক্তি থাকতে আমি একজন মানুষকেও এখান থেকে অন্য কোথাও পাঠাবার যদি কেউ ব্যবস্থা করে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি বলেছেন আমরা রুখে দাঁড়াবো। মমতা ব্যানার্জি বলেছেন রুখে দাঁড়াবো। রুখে দাঁড়াতে হবে। এরা নানা রকম ফন্দি করছে। আসামে দেখেছেন, আসামে প্রায় 16 লক্ষ বাঙালিকে এরা উদ্বাস্তু বানিয়ে দিয়েছে। তাই আমি বলি বাংলায় আপনারা শান্তিতে বসবাস করছে। সন্দেশখালিতে যদি কিছু ঘটনা হয়ে থাকে, আমি মনে করি নিশ্চয়ই যখন কিছু মানুষ বলেছে, নিশ্চয়ই কিছু ঘটনা এখানে ঘটেছে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু এটা মনে রাখতে হবে, সেই ঘটনাটার পরও মুখ্যমন্ত্রী এখানে সরকারের ক্যাম্প বসিয়েছে, সরকারের থেকে নানা রকম প্রতিনিধি পাঠিয়েছেন, বিডিওদের বসিয়েছেন বিভিন্ন জায়গায়, তাদের সুখ দুঃখের কথা মানুষ তারা বলতে পেয়েছে। তাই আমি বলি সামনে যে নির্বাচন, আমাদের হাজী নুরুল ইসলাম হচ্ছে এখানকার প্রার্থী। হাজী নুরুল ইসলাম এর আগেও এখান থেকে
4-এ আমি দাঁড়িয়েছিলাম, 9-তে উনি দাঁড়িয়েছিলেন, এখান থেকে তিনি জিতে সংসদে গেছিলেন এবং আয়লার সময়ও তিনি অনেক কাজ করেছেন। তিনি এবারও আমাদের প্রার্থী, ভালো ছেলে, মানুষের কাজ করবার মানসিকতা আছে। একটু আগেই আসতো আমার সঙ্গে, কিন্তু ওর একটু নিজের ব্যস্ততার জন্যে, অন্য কাজের জন্যে ওকে যেতে হয়েছে। তাই আমি বলি হাজি আবার আসবে আপনাদের সামনে। আজকে আমি শিডিউল প্রোগ্রাম ছিল আমার, বসিরহাটে ছিল, তারপর এখানে ছিল। আমি বলেছিলাম নিশ্চয়ই আমি আসব এবং খুব ভালো মিছিল। আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন। আপনারা সেই মিছিলে আপনারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করে মাঠে আপনারা প্রবেশ করেছেন। প্রচণ্ড গরম, আমি জানি। এই গরমের মধ্যে আপনারা মমতা ব্যানার্জিকে ভালোবেসে এই মাঠে এসছেন। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডার সবাই পাচ্ছেন তো? হ্যাঁ কি না মহিলারা বলুন তো? পান তো? কি হ্যাঁ কি না জোরে বলুন। লক্ষ্মী ভাণ্ডার পান, কন্যাশ্রী পান তো? সবুজ সাথী পায় তো? বাচ্চারা সাইকেল পায় তো? তা একটা সরকার সব কিছু দেয় আপনাদের। এখানে দুর্গাপুজো হয় তো? হয়তো দুর্গাপুজো, কালী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়। আর দিল্লি वालारा बोले इधर दुर्गा पूजा होता नहीं है। ताला किधर होता है भाई, किधर होता है? बंगाल में तो सबसे ज़्यादा दुर्गा पूजा इधर ही होता है। আপনারা শ্রীভূমির নাম জানেন? শ্রীভূমি শুনেছেন? দুর্গা পুজো একটা বড় হয়। কে কে শুনেছেন হাত তোলেন তো। গেছেন দেখতে? আবার যাবেন এবছর। তা আমি বলি इधर दुर्गा पूजा होता है, इधर काली पूजा होता है, अभी रमजान मास चल रहा है, कुछ दिन बाद में ईद होता है, इधर सब भी होता है। सुंदरबन का जो आदमी है वो उधर बोनो बीबी का पूजा होता है, बोन बीबी का पूजा होता है। तो बोन बीबी की पूजा कौन करता है? जो लोग बोन में काट काटते हैं, जाते हैं, जाने के टाइम में वो लोग प्रार्थना करता है बोनो बीबी का। बहुत ग्रामवासी लोग बहुत है पूजा करता है। हम लोग सब जानते हैं क्योंकि हम लोग 2004 में इधर खड़ा हुआ है, बहुत ग्राम में गया है। जो लोग अभी बड़ा बड़ा बात करता है, सीपीएम वालों को, हम लोग सीएमएम वालों को बोलता है आप लोग इतना बड़ा बड़ा बात बोलता है। वो टाइम में हम लोग तो देखा है कैसे आप लोग संतास किया है। कुछ लोग संतास करके अभी लोग जो लोग बोलता है निरापद सरकार सुनिया है, वो प्रार्थी भी इधर हुआ है। खूब ভালো আপনি প্রার্থী হয়েছেন, কিন্তু জিতবে নড়ুল, জিতবে কিন্তু নড়ুল, জিতবে তো। যতই আইএসএফ আসুক, যতই অন্য কিছু আসুক, বিজেপি আসুক। আচ্ছা, আপনারা বিশ্বাস করেন কেউ প্রার্থী হয়েছে কারোর বিরুদ্ধে আমি কোনোদিন বাজে কথা বলিনি। দেশের প্রধানমন্ত্রীর নাম করে আমি কোনোদিন খারাপ কথা বলি না। কিন্তু একটা সত্যি কথা সবাইকে বলতে হবে, বাংলায় দিদির বিকল্প কেউ আছে? আছে হ্যাঁ কি না? জোরে জোরে। আরে এইদিকের মহিলারা তো বলছে না, জোরে। দিদির বিকল্প নেই। আমি দিদির ক্যাবিনেটে কাজ করতে করতে এই জিনিস লক্ষ্য করেছি যে দিদি মানুষকে ভালোবাসে। দিদি যখন এই সব ঘটনা হয়েছিল আমাদের পাড়াতো রোজ সকালে ফোন করতো, সুজিত কি রিপোর্ট তোমার কাছে আছে? আর দিদি এখানে একটা ভুল হয়েছে, যেটা মানুষ এখানে বহু আমাদের মানুষ আছে তাদের ওপরও তারা রেগে আছে, এটা সমাধান করতে হবে। বলো করো, কিভাবে সমাধান? আমি বলেছিলাম দিদি কিছু মানুষ যদি আমাদের যারা খারাপ করেছে তারা যদি সরে যায়, প্রচুর ভালো মানুষ আছে যারা কাজ করবা তারা করবে। বললে তাই করো। তাই আমি মনে করি সব জিনিস সব কথা ওপর থেকে অনেক সময় জানা যায়। যারা ওপরে জেলা দায়িত্ব ছিল তারা হয়তো ঠিকভাবে সেভাবে দেখেনি। আমি আপনাদের বলি বিশ্বাস ভরসা মমতা ব্যানার্জির ওপর রাখুন, অভিষেকের ওপর রাখুন। তার কারণ আমি মনে করি বাংলায় দিদি যেভাবে পরিশ্রম করে, যেভাবে মানুষের কাজ করে। এই আমি আস্তে আস্তে বাদল ছিল গাড়িতে, বাদলকে বলছিলাম বাদল এত ভালো রাস্তা হয়েছে, এত ভালো ইলেকট্রিসিটি হয়ে গেছে, আগে কোথায় এত ছিল? কোথায় ইলেকট্রিসিটি ছিল? 2004-এ লোকসভা করেছি, কোথায় ওই ইছামতির উপর ব্রিজ ছিল? ছিল কোথাও? কিছু ছিল না। যা কিছু হয়েছে দিদির আমলে হয়েছে। আর দিল্লি বাবার বলি যারা বিজেপি সরকার চালাচ্ছে
সেই বিজেপি সরকারের কথা বলি, তারা যা কমিটমেন্ট দেশের জন্য করেছে কোনো কমিটমেন্ট তারা রাখেনি মানুষের জন্য। বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত কেউ হবেন না, ভুল কেউ বুঝবেন না। আমি জানি ওরা আসবে, ওদের কাছে অনেক টাকা আছে, ওরা দুর্নীতির কথা বলে, বলে সিপিএম নাকি তৃণমূল নাকি দুর্নীতি করেছে। আমি বলি দুর্নীতি নিশ্চয়ই হয়েছে, দু একজন দুর্নীতি করেছে, দু চারজন যারা দুর্নীতি হয়েছে তাদের তো জেলেও তারা খাটছে, কিন্তু আপনাদের দুর্নীতির কথা কে বলবে? দিল্লিওয়ালাদের বলি, আজকে বিজয় মালিয়ার নাম শুনেছে, তিনি একজন ভারতের লোক ছিলেন, তিনি আমাদের দেশের টাকা 9,000 কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেলেন। বিজেপি আপনারা কি করলেন? আজকে মেহুল চোকসি কোথাকার লোক, গুজরাটের লোক, তিনি 12,000 কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেল। নীরব মোদী কোথাকার লোক, গুজরাটের লোক, তিনি 24,000 কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেল। দুর্নীতি তো আপনাদের সরকারে, আপনারা দিল্লিতে আছেন, এই সমস্ত লোকেদের একটা লোককে আপনারা অ্যারেস্ট করে আনতে পেরেছেন, একটা লোককে ধরতে পেরেছেন, তারা দিব্যি তারা দেশের বাইরে দিব্যি তারা ঘুরে বেড়াচ্ছে। তাই আমি বলি, আপনারা 100 দিনের কাজের টাকা দেন না। আমাদের দাবি ছিল যে 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের টাকা সরকারকে দিতে হবে, এটা ভুল বলিনি। তার জন্য আমরা আন্দোলন করেছি, দিল্লি পর্যন্ত গেছি। দিল্লিতে গিয়ে আমাদের ওপর লাঠির ওপর ওই বড় বড় এখানকার যারা নেতারা আছেন তারা বলছিলেন না, বড় বড় লাঠি সান দিয়ে এসছেন। ঠিক আছে, আমাদের ওপর লাঠি ঘাত করেছে, মন্ত্রীদেরও ছেড়ে দেয়নি। আমরা একটা জায়গায় সভা করছিলাম, সেখান থেকে আমাদের জোর করে তুলে দেওয়া হয়েছে। আমরা কি বলতে গেছিলাম? আমরা বলতে গেছিলাম সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা আপনাদের দিতে হবে। আজকে 100 দিনের কাজের টাকা দিল না, কি রাগ ওদের? আমাদের রাজ্যের থেকে ট্যাক্স নিয়ে যাবে ওরা, আমাদের রাজ্য থেকে ট্যাক্স নিয়ে যাবে, সেই ট্যাক্সের একটা অংশ কেন্দ্র রাজ্য সম্পর্কে যেটা আছে তাকে দিতে হয়, সেই টাকা তারা দেয়নি। আজকে সরকার, কিছুদিন আগে আপনারা দেখেছেন যারা টাকা পেতেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা সরকার করেছে। সরকার এটাও বলছে যে এই মাসের, এই ডিসেম্বর মাসে শেষে গরিব মানুষের যে বাড়ির টাকা দিল্লি যদি না দিয়ে থাকে, তাহলে আমাদের প্রাপ্য টাকা যদি না দেয়, প্রথম কিস্তির টাকা সরকার বলছে যে আমরা টাকা আবার দিয়ে দেবো, প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দিয়ে দেবে। তাহলে কে ভালো, দিদি ভালো না মোদি ভালো? কে ভালো? কে ভালো? আরে এত জোরে আসতে কথা বললে কে ভালো? দিদি ভালো। দিদির পক্ষে থাকুন। দিদির বাংলায় আমি বলেছি যে কাজ করেছে, এর বিকল্প কখনো হতে পারে না, হতে পারে না। তাই আমি বিস্তারিত বক্তব্যে যাব না। একটা কথা শুধু আপনাদের প্রত্যেককে বলবো, আজকে যে সমস্ত প্রকল্পগুলো দিদি দিয়েছে সেগুলো সবটাই সাধারণ মানুষের জন্য দিয়েছে। আপনার গ্রামের গরিব মানুষ, দিদির ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। দিদি নিশ্চয়ই তার নির্বাচনী প্রচারে তিনি যখন আসবেন, নিশ্চয়ই তিনি এই জেলায় কোথায় কোথায় সভা করবেন তিনি জানাবেন। কেন আমাদের তো শেষ ফেসে নির্বাচন। আপনাদের নির্বাচন জানেন তো, 7 দফায় নির্বাচন। 7 দফা মানে শেষ দফা মানে হচ্ছে 1 জুন নির্বাচন। এখনও 2 মাস নির্বাচন বাকি আছে। ধৈর্য থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। তার সাথে সাথে একটা কথা আপনাদের পরিষ্কার বলবো, যতই ওরা প্ররোচনা দিক, যতই প্রলোভন দিক, যতই টাকার লোভ দিক, হয়তো নির্বাচনের সময় ভোট কিনতে গেলে ওরা টাকার লোভ দেখাতে পারে, কারণ এটা ওদের চরিত্রের মধ্যে আছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে লড়াই করতে হবে। লড়াই করতে পারবেন তো? কি হ্যাঁ কি না? আমার মায়েরা বলুন, বোনেরা বলুন, কি হ্যাঁ কি না? আপনারা পারবেন তো? হ্যাঁ কি না? আপনারা পারবেন তো? পেছনে যারা পারবেন তো? হ্যাঁ, 3 লাখ ভোটে জেতাবেন, ঠিক। আমি দেখুন, আমাকে একজন জিজ্ঞেস করছিল সাংবাদিক, আমি বললাম আমি জ্যোতিষী না, কিন্তু বসিরহাট জিতবে, বসিরহাট জিতবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। রাজ্যের অন্যান্য সিটও আমরা জিতবো, 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 এই বিষয়ে কোথাও কোনো দ্বিমত নেই। তার কারণ আমরা মনে করি বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই।
মমতা ব্যানার্জির বিকল্প হবে না। দিদি যতক্ষণ আমাদের সাথে আছে মাথার ওপরে, দিদির লড়াই, দিদির সংগ্রাম সাধারণ মানুষের জন্যে। যতই তুমি দিদিকে খারাপ কথা বলো, ওদের একজন নেতা আছে খুব বাজে বাজে কথা বলে, একে চোর বলছে, ওকে চোর বলছে, নিজেকে দেখছে না। যার নামে এফআইআর আছে, এফআইআর আছে তার নামে, বুঝতে পারছেন তো? খুব চিৎকার করে, খুব চিৎকার করে। আর তো ওই দলে গেলে তো সব ওয়াশিং মেশিন হয়ে যায়, ওয়াশিং মেশিনে ঢুকে গেলে আর কিছু ছুরি ধরা পড়ে না। তা আপনারা মনে রাখবেন, বিশ্বাস ভরসা দিদির ওপর রাখবেন, রাখবেন তো? কি সুজিতদা যেটা বলছে বিশ্বাস রাখবেন তো? হাজিকে জেতাতে হবে এখান থেকে অনেক ভোটে, তারাই সমুচিত জবাব দেওয়া যাবে, ঠিক আছে? অন্য কোনো চিহ্ন না। আইএসএফও শুনলাম দাঁড়িয়েছে এখানে, সবাই আমাকে একজন বলছিল আইএসএফ যে দাঁড়াতে পারে, গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে, যার ইচ্ছা হবে ভোটে দাঁড়াবার সে পারে, কিন্তু জিতবে তো তৃণমূল। এখানে তৃণমূলের বিকল্প নেই, বিকল্প হবে না। সবাই ভালো থাকুন, সকাল সকাল ভোট দিন, ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিন, এই প্রার্থনা, এই বিশ্বাস থেকে সকলকে নমস্কার শ্রদ্ধা জানিয়ে মঞ্চে যারা আছেন প্রত্যেকের নাম বলছি না, কিন্তু প্রত্যেকে সপ্তর্ষি থেকে শুরু করে প্রত্যেকে যারা এসছেন এখানে, মুসলিম শেখ থেকে শুরু করে সবাই, বিকাশ থেকে শুরু করে ফরাদ আছে, সবাই এখানে এসছে। আমাদের দুটো সমিতির সভাপতি আছে, সবাইকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে হলদার্থ থেকে শুরু করে